তাহলে ঠিক আছে, আমরা শুরু করি। আজকে আমাদের লিটারেরি ক্রিটিসিজমের লাস্ট চ্যাপ্টার হচ্ছে দ্য রাইজ অফ ইংলিশ। এই ইংরেজি ভাষাটা যেভাবে পুরো বিশ্বব্যাপী প্রচলন হলো, জনপ্রিয়তা কিভাবে হলো, এইটাই মূলত এই টেরি এগলটন এটা রিসার্চ করে তার যে থিওরি তত্ত্ব সেগুলো প্রকাশ করেছেন। কমন ইন্ট্রোডাকশন, এই বইটির একটি কমন ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। In this book, Eagleton gave an account of his research on the development of English from the 18th century onwards. এই বইটিতে লেখক টেরি ইগলটন তিনি যে একটি রিসার্চ করেছেন, গবেষণা করেছেন ইংরেজি ভাষার যে ডেভেলপমেন্ট নিয়ে, আর এইটা মূলত 18 শতকের পরে থেকে তিনি সূচনা করেছিলেন। তার যে গবেষণা সেটা 18 শতকের পর থেকে শুরু করেছিলেন। আর এই তার গবেষণাগুলোই মূলত এই বইটিতে আলোচনা করা হয়েছে। The status of the English language increased due to the social, cultural, and political background of English society. ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে স্ট্যাটাস সেটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, এর কারণ হলো সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের কারণে। রোমান্টিক পোয়েটস কন্ট্রিবিউটেড সিগনিফিক্যান্টলি টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এছাড়াও এই যে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এগুলো কারণ ছাড়াও ইংরেজি কবিরা অনেক বেশি অবদান রেখেছেন এই ইংরেজি ভাষার উন্নয়নের ক্ষেত্রে। He also found an imperialistic attitude in English writing. লেখক নিজে যখন এই ইংলিশ লিখতেছিলেন বা ইংলিশ নিয়ে গবেষণা করতেছেন, তখন নিজেও একটি সাম্রাজ্যবাদী মনোভাব থেকেই তিনি এগুলো করেছেন বা গবেষণা করেছেন। রাইট ডাউন অ্যাবাউট দ্য অথর। অথর সম্পর্কে এক লাইন, এখানে খুব বেশি দেওয়া নেই, ব্রিফলি দেওয়া আছে। টেরি ইগলটন ওয়াজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ব্রিটিশ মডার্ন ক্রিটিক। তিনি ছিলেন ব্রিটিশ মডার্ন একজন ক্রিটিক। হি ওয়াজ বোর্ন ইন 1943। হোয়াট ইজ মার্কসিজম? আমরা এই যে কার্ল মার্কসের যে থিওরিটা পড়েছি অর্থনীতির ক্ষেত্রে, তো এখানে এই মার্কসিজমটাও ব্যবহার করা হয়েছে, কিন্তু এইটা মূলত লিটারেচারের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। কার্ল মার্কস propounded the theory of socialism to make an equal society. কার্ল মার্কস, যিনি এই মার্কসিজম তত্ত্বের প্রবক্তা, তিনি মূলত সমাজে ইকুয়ালিজম, সামন্তবাদ, সকলের সমান অধিকার থাকবে, সবার সমান অধিকার, এমন সমাজ প্রতিষ্ঠা করার জন্য তিনি এই তত্ত্বটি প্রপাউন্ড করেছিলেন। দো ইট ইজ এ পলিটিক্যাল টার্ম, যদিও এটি একটি রাজনৈতিক টার্ম, ইন লিটারেচার ইট ইজ ইউজ টু মেক অ্যান ইকুয়াল সোসাইটি অ্যান্ড টু গেট এ কমিটমেন্ট টু সোশ্যাল চেঞ্জ। লিটারেরি টার্ম যেটা পলিটিক্যাল টার্ম হওয়া সত্ত্বেও এই টার্মটি মার্কসিজম এটা সাহিত্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে একটি ইকুয়াল সোসাইটি যেন তিনি প্রতিষ্ঠা করতে পারেন, আর এর মাধ্যম দিয়ে তিনি সামাজিকভাবে সবকিছু পরিবর্তন করার একটি কমিটমেন্ট চেয়েছিলেন বা পেয়েছিলেন। The writing should be enjoyed by all types of readers equally is the main message of Marxism. যখন এই মার্কসিজম থিওরিটা পলিটিক্যালি ব্যবহার করা হয়েছে, তখন সকল শ্রেণীর নাগরিক সমান সুযোগ সুবিধা পাবে, এটাই মূলত এই তত্ত্বের মূল কথা ছিল। তো এইটা আবার যখন লিটারেচারের ক্ষেত্রে ইউজ করা হয়েছে, তখন এর উদ্দেশ্য হচ্ছে, এই তত্ত্বের উদ্দেশ্য হচ্ছে যেন সকল শ্রেণীর পাঠকেরা লিটারেচার, সাহিত্যের যে আনন্দ সেটা সমানভাবে গ্রহণ করতে পারে। আর এটিই ছিল মূলত মার্কসিজমের মূল বার্তা। কেননা একসময় এমন হয়েছিল যে পাঠকরা খুব ডিফিকাল্টিজের কারণে সাহিত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তারা পড়তে পারতো না, অর্থ বুঝতে পারতো না। তো এইটার ক্ষেত্রে এই টেরি ইগলটন তিনি এই মার্কসিজম থিওরিটা, সাহিত্য যেন সহজেই মানুষ বুঝতে পারে, পাঠক যেন বিমুখ না হয়ে পড়ে, সেইটার দিকে মেইন ফোকাস করেছেন। হোয়াট ইজ স্ক্রুটিনি? স্ক্রুটিনি ইজ দ্য কোয়ার্টারলি পিরিয়ডিক্যাল ক্রিটিসিজম that was founded in 1932 by I.C. Knights and F.R. Leavis. স্ক্রুটিনি হচ্ছে একটি কোয়ার্টারলি পিরিয়ডিক্যাল ক্রিটিসিজম। কোয়ার্টারলি তো বুঝেন যে হাফ, তারপরে কোয়ার্টার। ওই সময়কার একটি পিরিয়ডিক্যাল ক্রিটিসিজম এটা, যেটা 1932 সালে I.C. Knights and F.R. Leavis দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিল। ইট ইজ এ জার্নাল টু ইভ্যালুয়েট দ্য ক্রিটিসিজম অফ দ্য 20th century.
এটি ছিল একটি জার্নাল যেটা মূলত 20 শতকের যে ক্রিটিসিজম গুলো ছিল সেগুলোকে মূল্যায়ন করতে এইটা তিনি প্রপাউন্ড করেছিলেন, উত্থাপন করেছিলেন, যে সমালোচক যেভাবে তারা সমালোচনা করছে এটা কি যে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এটাই মূলত এই স্ক্রুটিনির মেইন উদ্দেশ্য ছিল। টিএস ইলিয়ট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট কন্ট্রিবিউটর টু দ্যাট জার্নাল। আর এই যে জার্নাল স্ক্রুটিনি, এইটাতে টিএস ইলিয়টেরও খুব গুরুত্বপূর্ণ অবদান ছিল। আফটার ইট পাবলিশড দ্যাট স্ক্রুটিনি অফ মডার্ন ক্রিটিসিজম অ্যাডভান্স ফরওয়ার্ড। যে জার্নালটা পাবলিশড হওয়ার পরে মডার্ন ক্রিটিসিজমও আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়েছে, অর্থাৎ নতুনত্বের দিকে গিয়েছে। টেরি ইগলটন ওয়েড মাচ টু দ্যাট জার্নাল। আর এই জার্নালের কাছে টেরি ইগলটন খুব ছিলেন, নিজেও ঋণী ছিলেন, অর্থাৎ অনেক অবদান ছিল টেরি ইগলটনের প্রতি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইংলিশ? ইংলিশের আসলে অর্থ কি? এগুলো কোশ্চিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনাদের সংক্ষিপ্ত আকারে আসবে এবং অনেক কোশ্চিন ব্রড আকারে আসবে। দ্য ওয়ার্ড ইংলিশ হ্যাজ ডিফারেন্ট কনোটেশনস। ইংলিশ শব্দটির অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, অর্থ রয়েছে। টেরি ইগলটন ইউজড ইংলিশ ফর ইংলিশ লিটারেচার। টেরি ইগলটন ইংলিশকে মূলত ইংলিশ লিটারেচার বা ইংরেজি সাহিত্যের জন্য ব্যবহার করেছেন। The main concern of this book is to survey the literary condition from the 19th century to the 20th century. এই বইটির মূল উদ্দেশ্য ছিল যে 19 শতক থেকে 20 শতকের লিটারারি যে কন্ডিশন ছিল, সাহিত্যের যে পরিস্থিতি ছিল, সেইটাই মূলত সার্ভে করা, জরিপ করা। Several things contributed to the development of English literature, and that was stated logically. ইংরেজি সাহিত্যের উন্নয়নের ক্ষেত্রে অনেক বিষয় অবদান রেখেছে, আর সেগুলোই এই টেরি ইগলটন খুব যৌক্তিকতার সাথে উপস্থাপন করেছেন, ব্যাখ্যা করেছেন বা বিশ্লেষণ করেছেন। ইন হুইচ বুক দ্য রাইজ অফ ইংলিশ ইজ ইনক্লুডেড? রাইজ অফ ইংলিশ এটি কোন বইয়ের সাথে ইনক্লুড করা হয়েছে? ইন দ্য বুক লিটারারি থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন। এই বইটির সাথে এই দ্য রাইজ অফ ইংলিশ ইনক্লুড করা হয়েছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দ্য লিটারেচার বিটুইন দ্য 18 অ্যান্ড 19 সেঞ্চুরিজ? 18 এবং 19 শতকের সাহিত্যের মধ্যে কি পার্থক্য ছিল? 18 সেঞ্চুরি লিটারেচার, এটা ছক আকারে দেওয়া হয়েছে 19 সেঞ্চুরি লিটারেচার। ফলোস রুলস অ্যান্ড রেগুলেশনস। 18 শতকের যে সাহিত্য ছিল বা সাহিত্যিকরা ছিল তারা রুলস এবং রেগুলেশন ফলো করত, আর 19 সেঞ্চুরির সাহিত্যিকেরা কোনো রকম রুলস রেগুলেশন ফলো করতো না। ফলোস ট্র্যাডিশন, অবশ্যই ট্র্যাডিশন ফলো করতো, যে কিভাবে যুগ যুগ ধরে সাহিত্যের ধারা বয়ে আসছে, লেখা কিভাবে হচ্ছে সেগুলো। আর 19 শতকেরা কোনো ট্র্যাডিশন ফলো করতো না। রিয়েলিস্টিক রাইটিং, বাস্তব ভিত্তিক, আর ইমাজিনেটিভ, কাল্পনিক লেখাগুলো ছিল কাল্পনিক। ফিলোসফি, হিস্ট্রি, এসেস অ্যান্ড লেটার্স ওয়ার কনসিডার্ড অ্যাজ লিটারেচার। 18 শতকের দিকে ফিলোসফি, হিস্ট্রি, এসেস এবং লেটার্স এগুলোই মূলত লিটারেচার বা সাহিত্য হিসেবে বিবেচিত হতো। আর 19 শতকে এসে ফিকশন, নন ফিকশন এগুলো ছিল লিটারেচার। আপার ক্লাস অ্যান্ড অ্যারিস্টোক্রেটিক গড ইম্পর্টেন্স। আপার ক্লাস, উচ্চ বংশীয় সম্ভ্রান্ত পরিবাররা এই সাহিত্যে খুব বেশি গুরুত্ব পেত। লোয়ার ক্লাস অ্যান্ড ন্যাচারালিজম গড ইম্পর্টেন্স। আর 19 শতকে এসে কোনো ক্লাস দেখা হতো না, পারফেক্ট ক্যারেক্টার সেটা হোক লোয়ার ক্লাস অথবা ন্যাচারালিজম থেকে নেওয়া হতো। ফ্যাশনেবল সোসাইটি ওয়াজ ফাউন্ড ইন দ্য লিটারেচার। ফ্যাশনেবল সোসাইটি যে তৎকালীন ছিল তাদেরকে বেশি বেশি গুরুত্ব দেওয়া হতো বা তাদেরই গল্প কাহিনী সাহিত্যে তুলে ধরা হতো। আর 19-এ এসে পলিটিক্যাল অ্যাওয়ারনেস ওয়াজ ফাউন্ড ইন দ্য লিটারেচার। রাজনৈতিক যে সতর্কতা এগুলো খুব বেশি গুরুত্ব পেত। রিলিজিয়ন গড ইম্পর্টেন্স। ধর্মীয় তত্ত্বগুলো বা ধর্ম ভিত্তিক সাহিত্যগুলো 18 শতকে খুব বেশি দেখা যেত। আর রিলিজিয়ন ওয়াজ সাবস্টিটিউট অর রিপ্লেসড বাই লিটারেচার। আর 19 শতকে এসে লিটারেচার জনপ্রিয়তার কাছে রিলিজিয়ন চাপা পড়ে গিয়েছিল বা পেছনে পড়ে গিয়েছিল। অ্যারিস্টোক্রেটিক পিপল ডমিনেটেড দ্য লিটারেচার। 18 শতকে সবসময় সাহিত্যে অ্যারিস্টোক্রেটিক বংশীয় লোকেরা ডমিনেট করতো, অর্থাৎ যে গল্প কাহিনী লেখা হতো সেইখানে অ্যারিস্টোক্রেটিক সম্ভ্রান্ত পরিবারের লোকেদের জীবন কাহিনী উপস্থাপন করা হতো। আর 19 শতকে এসে মিডল ক্লাস পিপল ডমিনেটেড লিটারেচার। হোয়াট আর দ্য কজেস
অফ দ্য রাইজ অফ ইংলিশ লিটারেচার ইন দ্য 19th সেঞ্চুরি। 19 শতকে সেই যে বললাম যে সাহিত্যের চাপে পড়ে বা জনপ্রিয়তার কাছে ধর্ম পর্যন্ত পেছনে পড়ে গিয়েছিল। তো এটার আসলে কারণ কি ছিল যে 19 শতকে এসে সাহিত্য, ইংরেজি সাহিত্য বিশেষ করে এতটা জনপ্রিয়তা পেল? দ্য টেস্ট অফ পিপল অফ দ্য 19th সেঞ্চুরি চেঞ্জড আফটার দ্য ব্লাডি সিভিল ওয়ার। 19 শতকে যেই সিভিল ওয়ার হয়েছিল, রক্তক্ষয়ী সিভিল ওয়ার, এইটার পরে এসে মানুষের যেই পছন্দের বিষয় বা টেস্ট সেটা পরিবর্তন হয়ে গিয়েছিল। এই জন্য তারা এই ইংরেজি সাহিত্যের প্রতি ঝুঁকে গিয়েছিল। দ্য ইনভলভমেন্ট অফ দ্য ম্যাস ক্লাস ইন দ্য সিভিল ওয়ার রিকনস্ট্রাক্টেড ইংলিশ লিটারেচার। আর এই যে সিভিল ওয়ার ছিল, এটাতে ম্যাস ক্লাস পিপল অর্থাৎ বেশি সংখ্যক মানুষই এটাতে জড়িয়ে পড়েছিল। আর এর পরে তারা নতুন করে আবার ইংরেজি সাহিত্যকেই বেছে নিয়েছিল এবং এটাকেই তারা উন্নত করেছিল। দ্য ফেইলিউর অফ দ্য প্রিচিং অফ রিলিজিয়ন ডিউ টু দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স। আর সেই সময় বিজ্ঞানের এতটাই অগ্রগতি হচ্ছিল যে সেই পর্যন্ত ধর্ম প্রচারই করতে পারেনি, বা ধর্ম প্রচারকরা ধর্ম প্রচারে ব্যর্থ হয়েছিল। এর কারণে ইংরেজি সাহিত্য জনপ্রিয়তা পেয়েছিল। আন্ডার ইম্পেরিয়াল রুল, মিডল ক্লাস পিপল ওয়ার প্যাসিফাইড ইন ইংলিশ লিটারেচার। তখন যে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা হয়েছিল পুরো পৃথিবীব্যাপী, আর এই ইম্পেরিয়াল রুলের চাপে পড়ে মিডল ক্লাস পিপলেরা তারা নিজেদের মনের প্রশান্তির জন্য এই ইংরেজি সাহিত্যকেই বেছে নিয়েছিল। এখন যেমন ইন্টারনেট খুললেই, মোবাইল, স্মার্টফোন ব্রাউজ করলেই যে অসাধারণ সব বিনোদন চলে আসতেছে, গান, সিনেমা, নাটক, কৌতুক, টিকটক। তখন তো এত কিছু ছিল না। তখন এই হালকা পাতলা কিছু গান হতো, স্টেজ স্টেজ পারফরমেন্স হতো, যেগুলো ড্রামা অ্যাক্ট করা হতো, আর বই ছিল মানুষের বিনোদনের প্রধান উৎসগুলো। তো এই ক্ষেত্রে মানুষরা মনের প্রশান্তির জন্য ইংরেজি সাহিত্যকেই বেছে নিয়েছিল। ইংল্যান্ড বিকাম দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিস্ট নেশন আন্ডার ইম্পেরিয়াল রুল। আর ওই সময়টিতে ইংল্যান্ড পুরো বিশ্বব্যাপী প্রথম ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিস্ট নেশন হয়ে ওঠে। আর যারা মূলত এই যে ইম্পেরিয়াল রুল করে যেত, অ্যান্ড হেল্প টু গ্যাদার মাচ ওয়েলথ, আর প্রচুর পরিমাণ সম্পদ অর্জন করতে সাহায্য করেছিল। দ্য মিডল ক্লাস ওয়াজ রেজড এগেইনস্ট দ্য ইম্পেরিয়ালিস্টিক রুল উইথ ইংলিশ লিটারেচার। আর তখন মিডল ক্লাস লোকেরা যে এই যে ইম্পেরিয়ালিস্টিক রুল ছিল, সাম্রাজ্যবাদী শাসন, এইটার বিরুদ্ধে মূলত এই ইংরেজি সাহিত্যের মাধ্যম দিয়েই তাদের প্রতিবাদ গড়ে তুলেছিল। অর্থাৎ ইংল্যান্ডরা প্রথমে ইন্ডাস্ট্রিয়ালি ক্যাপিটালিস্ট হলো, একটি জাতি হয়ে উঠলো। তারা পুরো বিশ্বব্যাপী শাসন করতেছিল এবং এর মাধ্যমে তারা প্রচুর সম্পদ অর্জন করেছিল এবং পুরো বিশ্বব্যাপী তাদেরই রাজত্ব চলতো, তাদেরই শোষণ চলতো। এখন মিডল ক্লাস পিপলেরা তারা এই যে তাদের প্রতিবাদ করার জন্য ইংরেজি সাহিত্যকে বেছে নিয়েছিল। যেমন অনেক সময় যে আমাদের কাজী নজরুল ইসলামের কিছু সংগ্রামী গান, কিছু কবিতা আছে না, যেগুলো পড়লে মানুষের শরীরের মধ্যে রক্ত গরম হয়ে উঠতো, আন্দোলনের ভূমিকা বাড়তো, জোর বাড়তো, তেমনি ভাবে ইংরেজি সাহিত্য অনেক ভূমিকা রেখেছিল। মেজর রোমান্টিক পোয়েটস আর পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। আর ওই সময়টিতে বেশিরভাগ কবিরাই, রোমান্টিক কবিরাই এই পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিল। হাউ ওয়াজ স্ক্রুটিনি কনসিডার্ড অ্যাজ এ ক্রুসেড। স্ক্রুটিনিকে ক্রুসেডের সাথেও তুলনা করা হয়েছে বা বিবেচনা করা হয়েছে। কারণ কি ছিল? স্ক্রুটিনি ইজ কনসিডার্ড অ্যাজ দ্য মোরাল অ্যান্ড কালচারাল ক্রুসেড। স্ক্রুটিনিকে মোরাল এবং কালচারাল ক্রুসেড হিসেবে কনসিডার করা হয়, টু মেক এ কালচারাল সোসাইটি থ্রু এডুকেশন। যেন এডুকেশনের মাধ্যম দিয়ে একটি কালচারাল সোসাইটি, সাংস্কৃতিক সোসাইটি গড়ে তোলা যায়। তো এটার ব্যাকগ্রাউন্ড জানার জন্য আমাদের স্ক্রুটিনি বইটি পড়ে নিতে হবে। হোয়াট ইজ দ্য বুক দ্য রাইজ অফ ইংলিশ? রাইজ অফ ইংলিশ বইটি কেমন বা কিসের জন্য লেখা হয়েছে? দ্য রাইজ অফ ইংলিশ ইজ এ বুক ইন হুইচ দ্য রাইটার সার্ভেড দ্য লিটারারি কন্ডিশন অফ ইংল্যান্ড ইন দ্য 19th সেঞ্চুরি। যেটা আমরা আগেও অ্যান্সার করলাম, দ্য রাইজ অফ ইংলিশ, এই বইটি মূলত লেখা হয়েছে 19 শতকের যেই লিটারারি কন্ডিশন ছিল বিশেষ করে ইংল্যান্ডে, এইটাকে সার্ভে করার জন্য এই বইটি লেখা হয়েছিল। ইন দ্যাট ইংলিশ বিকাম দ্য ল্যাঙ্গুয়েজ অফ অল ক্লাসেস। আর এই বইটিতে যেই ব্যাখ্যা বিশ্লেষণ কবি করেছেন, লেখক করেছেন, তিনি এইটা পেয়েছেন যে যে ইংলিশ পুরো বিশ্বব্যাপী
অল ক্লাস পিপলের খুবই জনপ্রিয় একটি ভাষা হয়েছে। রাইট ডাউন দ্য মেইন থিম অফ দিস বুক। এই বইটির মেইন থিম গুলো কি কি? দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য 18th সেঞ্চুরি টু দ্য মডার্ন এজ। মডার্ন এজে 18 শতকের যে ইংরেজি সাহিত্যের এবং ইংরেজি ভাষার যে উন্নয়ন, এইটাই মূলত এই বইয়ের বিষয়বস্তু। দ্য স্টাডি অফ দ্য সোশ্যাল কালচারাল অ্যান্ড পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য 18th সেঞ্চুরি। এছাড়াও 18 শতকের যেই সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট ছিল, সেইটারও ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। মডার্ন ইজ ক্রিয়েটিভ অর ইমাজিনেটিভ। 18th century writing was philosophical and reflected the upper class. 18 শতকের লেখাগুলো ছিল বিশেষ করে ফিলোসফিক্যাল, এবং যারা বা যেই রাইটিং গুলোতে আপার ক্লাস পিপলদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। এ নিউ লিটারারি মুভমেন্ট স্টার্টেড বাই পাবলিশিং স্কুটিনি। স্কুটিনি প্রকাশিত হওয়ার পর থেকে একটি নতুন লিটারারি মুভমেন্ট শুরু হয়েছিল। টি.এস. ইলিয়ট চেঞ্জ দ্য ট্র্যাডিশন অফ লিটারেচার উইথ হিজ থিওরি। টি.এস. ইলিয়ট এসে তার থিওরি বা তত্ত্বের ভিত্তিতে ইংরেজি সাহিত্যের যে প্রচলন ছিল সেটা তিনি পরিবর্তন করে ফেলেন। দেখছেন তো টি.এস. ইলিয়টের লেখাগুলো কেমন কঠিন। নিউ ক্লাসিক্যাল ট্রেন্ডস ওয়ার রিপ্লেসড বাই রোমান্টিকিজম। রোমান্টিকিজমের দ্বারা নতুন ধরনের ক্লাসিক্যাল ট্রেন্ডের প্রচলন করা হয়েছিল, হুইচ ওয়াজ রিগার্ডেড অ্যাজ দ্য বিগিনিং অফ মডার্ন লিটারেচার, আর যেইটাকে মূলত মডার্ন সাহিত্যের সূচনা হিসেবে ধরা হয়েছিল। The growth of English literature is due to the failure bondage of religion. ধর্মের যেই বন্ড ছিল মানুষের সাথে, যেটা আমরা আগেও পড়লাম, যে ইংরেজি সাহিত্যের এতটাই জনপ্রিয়তা বেড়েছিল যে ধর্মের যে প্রচার প্রসার সেইটা পর্যন্ত পৌঁছতে পারেনি। মানুষ ধর্ম বা ধর্মীয় যে তত্ত্বগুলো ছিল সেগুলোকে ক্রস করে সাহিত্যের প্রতি ঝুঁকে গিয়েছিল। The English language became the medium of giving moral lesson through literature. আর সাহিত্যের মাধ্যম দিয়ে মোরাল লেসন দেওয়ার যে কাজ সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ করতেছিল। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ মোরাল লেসন দেওয়ার একটি মাধ্যম হয়ে পড়েছিল, আর যেটা মূলত কাজ করতো লিটারেচারের মাধ্যম দিয়ে। হুইচ ওয়াজ পারফর্ম বাই রিলিজিয়ন ওয়ান্স। যেটা কখনো ধর্মের দ্বারা হতো। প্রথমের দিকে ধর্মের দ্বারা মানুষকে মোরাল লেসন দেওয়া হতো, কিন্তু পরবর্তীতে গিয়ে লিটারেচার দেওয়া মানে সাহিত্যের মাধ্যম দিয়ে এই মোরাল লেসন দেওয়া হতো। দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ ট্রিপল ফাংশন। ইংরেজি সাহিত্য ভাষার ট্রিপল ফাংশন ছিল, সেগুলো কি কি? গিভস ডেলাইট, গিভস এ মোরাল লেসন, টু সেভ দ্য ইংলিশ নেশনস সোল অ্যান্ড হিল দ্য স্টেট। এটা কিন্তু ব্রিফ কোশ্চিনে আসে, অনেকবার এসেছে এবং সংক্ষিপ্ত আসতে পারে যে ইংরেজি ভাষার যে ট্রিপল ফাংশন সেইটা কি কি। তাহলে গিভস ডেলাইট, আনন্দ বিনোদন দেওয়া, মোরাল লেসন দেওয়া, এবং ইংলিশ নেশনের যে সোল সেটা সেভ করা, এবং হিল দ্য স্টেট এবং আত্মার প্রশান্তি দেওয়া। The rise of English is connected with the growth of imperialism. ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদের যেই প্রসার প্রচলন পুরো বিশ্বব্যাপী, এইটার সাথে ইংরেজির যেই জনপ্রিয়তা বা এই যে রাইজ হওয়া, উত্থান হওয়া, এটা সম্পর্কিত, কানেক্টেড। টি.এস. ইলিয়ট ডাউনগ্রেডেড রোমান্টিক পোয়েটস। টি.এস. ইলিয়ট নিজেই রোমান্টিক কবিদেরকে অবনমিত করেছেন। and said that the poet should follow the tradition. এবং তিনি ওই কবিদেরকে এই পরামর্শ দিয়েছেন, রোমান্টিক কবিদেরকে, যে অবশ্যই তাদেরকে ট্র্যাডিশন ফলো করে লিখতে হবে।